প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ। প্রতিদিনের মতো আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশেষ একজন ব্যক্তি, যাকে আপনারা আগেও আমাদের এই শোতে দেখেছেন। তিনি গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ একজন সফল ব্যবসায়ী, আমাদের কমিউনিটির নেতা, বিশেষ করে নিউ ইয়র্ক কমিউনিটির। এবং সেখানে উনার অনেক পরিচয়, তবে কতগুলি পরিচয় না বললেই না হয়। যেমন তিনি মেইন স্ট্রিম আমেরিকান পলিটিক্সের বাংলাদেশি কমিউনিটির একজন প্রভাবশালী নেতা। উনি অনেক বছর আগে 2002 সালে তিনি এখানে নিউ ইয়র্ক স্টেট সিনেটের পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রিপাবলিকান দলীয় বা প্রার্থী হিসাবে। উনার আরেকটি পরিচয় যে তিনি একজন সফল ব্যবসায়ী, যুক্তরাষ্ট্র বিএনপির একজন প্রভাবশালী নেতা। তাছাড়া তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটিরও অন্যতম সদস্য। তো গিয়াস ভাই বা গিয়াস আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আপনি আমাদের সঙ্গে আছেন। মাঝে মাঝে আপনি আমাদের সঙ্গে আসেন। আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। গিয়াস ভাই, বাংলাদেশ নিয়ে একটু কথা বলি। বাংলাদেশের প্রথম কথা আপনাকে বলি, যেটা যে বাংলাদেশে এই যে বিপ্লব, যে যেভাবেই বলুক, আমরা বলি অভ্যুত্থান, অনেকে বলে বিপ্লব, নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, অনেক কিছুই বলে। কিন্তু বেসিক্যালি যেটা হয়েছে সেটা হলো একটা একটা অভ্যুত্থান, ছাত্রদের মোবিলাইজ করা একটা অভ্যুত্থান খুব শর্ট টাইমের মধ্যে। এই অভ্যুত্থানে ছাত্ররা যতটুকু ক্রেডিট নেয়, সেই ক্রেডিটটা ছাত্ররা তো বলতে যে বিএনপি তো কিছু করতে পারে নাই, খালেদা জিয়ারও মুক্ত করতে পারে নাই, 14 বছর আন্দোলন করে কিছু করতে পারে নাই। তারপর তাদের নেতা চলে গেছে ইয়েতে নির্বাসনে, যে তারেক রহমান, তাকেও মুক্ত করতে পারে নাই। জেল জুলুম, কেস, গুম খুন এইগুলি করছে, কিছুই তারা করতে পারলো না আন্দোলন করে। তা আমরা করতে পারছি। কিন্তু আমার প্রশ্ন এটা যে এই যে আন্দোলন, কোটা থেকে এক দফা, এই আন্দোলনটা কি এই গত 5 সপ্তাহ, যেটা মানে যে 5 সপ্তাহ আন্দোলনটা ছিল, জুলাই থেকে, যার ধরুন 36 দিন বলে, 36 জুলাই বলে গেল, 36 জুলাই, দ্যাট ইজ 36 কিন্তু আন্দোলন ছিল। জুলাই 5-এ এসে শেষ হলো, শেখ হাসিনা চলে গেলেন। তো এই আন্দোলনে যে ছাত্রদের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন, যে এটা যে তারা আন্দোলন করছে, নাকি বিএনপির যে 14-15 বছর আন্দোলন করে, তার কি কোনো এনভায়রনমেন্ট কি বিএনপি তৈরি করেনি? ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপি আপনার আয়না ঘরের মধ্যেও গিয়েও বিএনপি কিন্তু মানে বেইমানি করে নাই। আপনার ক্রস ফায়ারে গিয়েও বিএনপি বেইমানি করে নাই। এই 17 বছর আমি বলবো, 111 থেকে শুরু করে এই 17 বছর বিএনপি একটি বাংলাদেশের ন্যায় বিচার এবং গণতান্ত্রিক সরকার গঠন করবার জন্য এবং স্বাধীনতার যে 71-এর যে চেতনা, গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার, সকল মতের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা, রাজনৈতিক দল করবার স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য কিন্তু বিএনপি আপনার এই 17 বছর আন্দোলন করে আসছে। এবং 17 বছর আগেও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছর আপোষহীন আন্দোলন করেছেন, যখন শেখ হাসিনা এবং জামাত একসাথে যুগপৎ আন্দোলন করে এরশাদের সংসদে গিয়েছেন। তখনও কিন্তু বিএনপি গণতন্ত্রের জন্য 71-এর চেতনার পক্ষে কাজ করেছেন। আবার দেখেন আমাদের যখন আম, আহ, শেখ হাসিনা ক্ষমতায় আসলো বা 111-এর সময় ক্ষমতায় আসলো, তখনও কিন্তু বিএনপি 111-এর সাথে আপনার শরিক হয়নি, বা তাদের মানে তাদের যে আহ্বান ছিল যে ম্যাডামকে, যে আপনাকে ক্ষমতায় বসাবো, কিন্তু ম্যাডাম কিন্তু সেটা রাজি হন নাই, যে আমরা পিছনের দরজা দিয়ে আমরা ক্ষমতায় যাব না, আমরা একটা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই। তো বিএনপি সবচেয়ে স্যাক্রিফাইস করেছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা যে 71 চেতনা বাস্তবায়ন করবার জন্য। তো সেই ক্ষেত্রে এবার দেখেন যে 15 বছর শেখ হাসিনা যেভাবে, আমি বলবো যে ভারতীয় রর একটা একটা শকে পড়ে যেভাবে মানে ওয়ান ওয়ের দিকে যাচ্ছিলেন শেখ হাসিনা, এবং 71-এর যে চেতনা, গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার, মানে সবকিছু ধ্বংস করে তার রাজত্ব কায়েম করার জন্য এক না এক তন্ত্র কায়েম করেছিলেন, ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তার বিরুদ্ধে কিন্তু বিএনপি আপনার একটা নিয়মতান্ত্রিক আন্দোলন করে জনগণকে ঐক্যবদ্ধ করতে করতে পেরেছিলেন। জনগণকে মানে আওয়ামী বিরোধী 95% জনগণকে আওয়ামী বিরোধী হিসেবে মানে একটি জায়গায় দাঁড় করাতে পেরেছিলেন। আপনি দেখেছেন দামি নির্বাচনের সময়, যখন দামি নির্বাচনটা কেন করতে হলো, কারণ আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি বলেছিলেন, জনগণের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা এই নির্বাচন বয়কট করুন, আপনারা ভোট দিতে যাবেন না। তখন কিন্তু শেখ হাসিনা বিপদে পড়ে গেল। তখন তারা নিজের দলকেই মানে একজনকে আরেকজনকে প্রতিদ্বন্দ্বী করে ডামি নির্বাচনটা করতে বাধ্য হলো। এবং এই ডামি নির্বাচন করার কারণে কিন্তু দেখেন
মানে সে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এই যে শেখ হাসিনা মানে জনগণ নাই, তার তার কোনো পার্টি যোগদান করে নাই, জনগণ ভোট দেয় নাই, 2% 5% ভোট পড়ে নাই। আপনি দেখেছেন যে ভোট কেন্দ্রে কুকুর এবং ছাগলের মানে আনাগোনা। তো এই যে জনগণকে যে ঐক্যবদ্ধ করবার যে একটা মানে আন্দোলন, সেটা কিন্তু সফলভাবে বিএনপি করেছে। বিএনপি তো আন্ডারগ্রাউন্ড পার্টি না যে কিন্তু তারা তো বিএনপি। এটা স্বীকার করেন না। আচ্ছা, ওটা ওটা আসতেছি। এনসিপি, বিএনপি, হ্যাঁ। হ্যাঁ, বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি না। হুম। এবং বিএনপি কে ভাঙবার জন্য আওয়ামী লীগ হাজার কোটি টাকা মিশন নিয়ে বাস্তবায়ন করতে পারে নাই, ভাঙতে পারে নাই। অতএব এই যে তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি এবং জনগণ যে ঐক্যবদ্ধ ছিল, তারই ফলশ্রুতিতে কিন্তু একটা বিপ্লব মানে বলেন বা গণ অভ্যুত্থান বলেন। গণ অভ্যুত্থান কাকে বলে, কখন হয়? আপনি কি কিছু কিছু ছাত্র বা কিছু সমন্বয়ক দ্বারা কি গণ অভ্যুত্থান হয়? আপনার জনগণের অংশগ্রহণ না থাকলে। আর জনগণ বলতে কাকে বোঝানো হয়? জনগণ তো বিএনপি তো জনগণকে নিয়েই এতদিন আন্দোলন করেছে। এবং জনগণ বিএনপি কে আরো অ্যাকিউজ করেছে যে বিএনপি কেন আন্ডারগ্রাউন্ডে না যায় না, কেন এই সরকারকে উৎখাত করে না, মানে আর্মস দিয়ে মারামারি কাটাকাটি করে। কিন্তু বিএনপি কিন্তু ওই ওই রাজনীতি করে নাই। এবং যখন যখন এই এই আপনি গণঅভ্যুত্থানটা কখন মানে সমর্থন সার্থক হলো দেখেন। আপনার ছাত্ররা কোটা আন্দোলনের জন্য তারা আন্দোলন করেছিল। আজকে যারা নাকি এই সমন্বয়ক, তারা কিন্তু এই 15 বছর বা 17 বছরে কোনো তাদের গণতন্ত্রের জন্য এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা কিন্তু কথা বলে নাই। তারা কিন্তু এই 15 বছর লেখাপড়া করেছে বা বা কেউ ছাত্রলীগ করেছে, কেউ জামাত করেছে, জামাতের বেশি কেউ ছাত্রলীগ করেছে বা ছাত্রলীগের বেশি জামাত করেছে। কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু গায়ে কোনো টোকা পড়ে নাই। তাহলে 15 বছর তারা সুবিধাজনক অবস্থা থেকেছে এবং স্বার্থপর হয়েছে এবং তারা কোটা আন্দোলনের জন্য আন্দোলন করেছে। সরকার পতনের জন্য অথবা তাদের কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না। দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তনে তাদের কোনো মানে মানে তাদের কোনো উদ্দেশ্য ছিল না, সেই ধরনের কোনো এজেন্ডা তাদের নেই। তাদের এজেন্ডা ছিল কোটা সংস্কার। আচ্ছা, এখন যদি শেখ হাসিনা কোটা সংস্কার প্রথম দিকে মেনে নিত, তাহলে তারা আন্দোলন করতো না। তাহলে তারা এখন যারা বলে সংস্কারের কথা, এই সংস্কার তো তারা কখনো করতেই পারতো না, করতো না। কারণ তারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে। আচ্ছা, এখন আপনি আপনার বিএনপি ক্রস ফায়ারের মুখে বলে নাই বিএনপি করবো না। ক্রস ফায়ারের মুখে বলে নাই যে খালেদা জিয়া চোর, খালেদা জিয়া আমাকে মানে গুলি করতে বলেছে বা বম মারতে বলেছে। ক্রস ফায়ারের মধ্যে বিএনপি বেমানি করে নাই। আর এই যে নাহিদ ইসলামরা, নাহিদ আব্দুল্লাহরা, সারজিৎরা এক ডিবি হারনের একটা বাড়ি খেয়ে, তার হোটেলে ধমক খেয়ে, আপনার হোটেলে ভাত খেয়ে আপনার তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার ভাতের করেছেন। হোটেল ছিল। আন্দোলন তারা প্রত্যাহার করে স্বাক্ষর করেছেন। এবং এই কখন করলেন? যখন আদালত এই কোটা সংস্কার মেনে নিল, তখন স্বাভাবিক কারণেই ডিবি হারুন বলেছে যে তোমাদের কোটা তো মেনে নিয়েছে, তোমাদের আন্দোলন কেন এখন? এই যুক্তির কারণেই কিন্তু তারা আপনার সিগনেচার করেছে, হ্যাঁ আমরা এখন হ্যাপি, আমরা মেনে নিলাম। যদি তারা সত্যি সত্যি মেনে নিত, ধরে নিলাম তারা চাপের মুখে মেনে নিয়েছে। বিএনপি চাপের মুখে, ক্রস ফায়ারের মুখে কিন্তু মানে বিএনপি কখনো বেইমানি করে নাই। বাট তারা ধরে ধরে নিলাম তারা চাপের মুখে মানে প্রত্যাহার করেছে। চাপের মুখে প্রত্যাহার করার ফলেও কিন্তু তাদের কথা কিন্তু জনগণ মানে নাই, বিশ্বাস করে নাই। কারণ জনগণ তখন বিএনপি জনগণকে ঐক্যবদ্ধ করেছে বলেই এই অভ্যুত্থান এক দফার দিকে চলে গিয়েছে। কারণ তারা তো এক দফার আন্দোলন দেয় নাই। আপনার এই ছাত্রদের, আর ছাত্র বলতে কি সমস্ত ছাত্ররা তো আর সমন্বয়ক না, সমস্ত ছাত্ররা তো আর এনসিপি না, মানে সমস্ত ছাত্র তো আর আব্দুল্লাহ কি সারজিৎ না। ছাত্র সমাজ, জনগণ, পেশাজীবী, রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, শ্রমিক, রাজনীতিবিদ সবাই বিএনপির মানে আপনার আন্দোলনে, বিএনপির নেতৃত্বে, বিএনপির যে এই 15 বছর যেভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সবাই ঐক্যবদ্ধ ছিল এবং কোনো একটা সুযোগ খুঁজছিল। এই ছাত্রদের মানে সমন্বয়কদের আপনার এই কোটা সংস্কারটা যদি শেখ হাসিনা প্রথম দিকে মেনে নিত, তাহলে এই হাসনাত আব্দুল্লাহরা ছাত্রলীগই করতেন বা জামাত করতেন। আচ্ছা, গিয়াস আহমেদ, আপনাকে একটা বলি, আপনি যেহেতু এই প্রসঙ্গটার বিস্তৃত ব্যাখ্যা করেছেন, আপনি বোধহয় জানেন যে ছাত্রদের এই সমন্বয়কারীদের তাদের তো একটা রাজনৈতিক দল হয়েছে, সেটা হলো এনসিপি। তাদের একজন সমন্বয়ক কিন্তু গত দিন আগে বলল যে যে নির্বাচনে তারা 300 আসনে পাশ করবে। বিএনপি 50টা বা 100টা পাইলে পাইতেও পারে, বা বিএনপির জামানত বাজেয়াপ্ত হইতে পারে। তার বক্তব্যটা এইরকম।
তা আপনার কি ধারণা যে আদৌ নির্বাচন হবে? লন্ডনে তারেক রহমান এবং ইউনূসের ইসের পরে আমাদের একটা আশা হয়েছে যে দেশে নির্বাচন হবে, তারেক রহমান হয়তো দেশে যাবে, এই প্রসঙ্গে আপনাকে আমি পরে বলবো। কিন্তু আপনারা কি বিশ্বাস করেন যে দেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি পাশ করবে, বা ওই এনসিপি, তাদের ভূমিকাটা কি হবে? সংক্ষেপ করবেন। আসলে আপনার ডক্টর ইউনূস সাহেব একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, তাকে বসানো হলো। তাকে কিন্তু বসানোর ফলে সেও কিন্তু তার বিরুদ্ধে মামলা, তার বিরুদ্ধে জেল, তার গ্রামীণ ব্যাংক সবকিছু কিন্তু সে আপনার এককভাবে সে নিয়েছে। অতএব এই শুধু বিএনপির বিরুদ্ধে যে অন্যায়ভাবে মামলা দিয়েছিল, সেটা কিন্তু এটা আদালতে খালি খালাস হয়ে যেত, মানে ন্যায় বিচার আসলে। কিন্তু আপনার ডক্টর ইউনূস সাহেবের যে ব্যাংক বা তার কর ফাঁকি, হ্যাঁ, গ্রামীণ এগুলি তো, ব্যাংক সমস্ত কিছু আর হ্যাঁ, কি, রাইট, এগুলি তো একটা এমনকি তার আদালতের, দুদকের মামলা, এগুলো রাইট, সব এগুলি তো একটা আইনের ব্যাপার, এগুলি তো আইনের বা আদালতে মাপ নাও হতে পারতো, লিগ্যাল লিগ্যাল প্রসিডিং হলে। কারণ এটা জনগণের ট্যাক্সের ব্যাপার তো আছে এখানে। তো হুম। সেই ক্ষেত্রে আপনার ডক্টর ইনুস সাহেব একটা ভুল করেছেন, সেটা হলো তিনি এই ছাত্রদের দিয়ে একটা এনসিপি দল গঠন করালেন। এবং এই ছাত্ররা লেখাপড়া করবে, শুনেন, সব সময় কিন্তু স্বাধীনতা থেকে শুরু করে 71 থেকে শুরু করে 72 বলেন, 52 বলেন, সব সময় ছাত্ররা কিন্তু অগ্রণী আপনি ভূমিকা পালন 90 করেছে। বলেন, মোস্ট রিসেন্টলি নব্বই, তো হ্যাঁ। 90 গেল, তো 90 এতে ছাত্র নেতারা। হুম। ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করার অর্থ এই নয় যে তাদেরকে মন্ত্রী বানাতে হবে, ক্ষমতা বানাতে হবে, তাদের ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল করতে হবে। কেন ছাত্রদের কিসের দল থাকবে? ছাত্ররা কোনো কোনো সংগঠনে, কোনো রাজনৈতিক দলের সাথে লেজুর ভিত্তি করতে পারে, ছাত্র সংগঠন করতে না, পারে, তাদের ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন রাইট। আছে, সেটা কিন্তু করতে পারে। ছাত্রদের দিয়ে হুম। এভাবে একক, মানে ইনু সাহেব একক তাদের ক্রেডিট দিলেন। যেমন 71 সনে মানে সমস্ত মানুষ যুদ্ধ করেছে, সমস্ত দল যুদ্ধ করেছে 71 সনে পাকিস্তানিদের বিরুদ্ধে, অ্যাকসেপ্ট জামাত আপনার। কিন্তু শেখ মুজিবুর রহমান ক্রেডিট কিন্তু একা নিয়েছেন, যদিও শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী হতে। যাই হোক, সেটা আর একটা বিষয়। তো সেই ক্ষেত্রে এবারও এই 24 আমরা দেখেছি যে আপনার ডক্টর ইনু সাহেব এই ছাত্রদেরকে এককভাবে কৃতিত্ব দিয়েছেন, এককভাবে মাস্টার মাইন্ড বলেছেন, যেটা নাকি অসত্য। এবং এই সমস্ত কারণে এই ছাত্র সমন্বয় করা, সমস্ত ছাত্র না কিন্তু, সারা বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু সমন্বয়, মানে এনসিপি না, সারা বাংলাদেশের ছাত্র সমাজ মানে বিএনপির সাথে আছে, কেউ আপনার অন্যান্য দলের সাথে আছে। কিন্তু এই সমন্বয়, এই চারজন সমন্বয়, কয়জন সমন্বয় আপনার, তারা যেভাবে এখন মানে এই সরকারের এই উস্কানি পেয়ে যেভাবে তারা তদবির বাণিজ্য করছে, যেভাবে তারা কথাবার্তা বলছে, যে ফেসিবাদের শেখ হাসিনার চুলেই তারা কথা বলছে। শেখ হাসিনা যেমন আদালত মানেনি, শেখ হাসিনা যেমন জনগণের তোয়াক্কা করেনি, এই এনসিপির এই কয়েকজন নেতা এখন সেই একই সুরে ফেসিবাদের কায়দায় তারা কথা বলছেন। তারা মব তৈরি করছেন, তারা যেটা বলবেন সেটাই মানতে হবে। তারা বিচারের মানে কোর্টের যে রায় আছে মানছেন না। দেখেন, এই এক্সট্রা কোশ্চেনের কথাই বলি না কেন, আজকে আপনার চট্টগ্রামে আপনার আদালতের মাধ্যমে এক মেয়র হলেন, ঢাকা শহরেও শাহাদাত। ডক্টর শাহাদাত সাহেব। আর ঢাকা শহরে আমরা এই আপনার ইঞ্জিনিয়ার ইশরাক কিন্তু মামলাটা করেছিলেন সে তখনই, যখন তিনি নির্বাচন করেছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। ওই সময় কিন্তু তিনি মানে জনতার মেয়র হিসেবে খ্যাত হয়েছেন, এবং মামলা তখন করেছিলেন যে এটা অন্যায়ভাবে তাকে হারানো হয়েছে। সেই মামলাটা তো নতুন না। এবং এই মামলায় আদালত রায় দিয়েছে, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে। এবং এই মামলা যদি এখন রায়ের ফলে কি হয়েছে জানেন আপনার, ঢাকার যে নগর ভবনে আপনার এখন ব্যারিস্টার তাপসের নাম কিন্তু মেয়র হিসেবে আছে। এখন পর্যন্ত এই তাপসের নামটা আছে, কিন্তু তাহলে এই তাপসের নামটা কিন্তু আজীবন থেকে যাবে। আজকে যদি আদালতের রায় যদি এনসিপি মেনে নেয়, না, তাহলে ওখানে ওখানে, একজন প্রশাসক আছে, যে প্রশাসক হ্যাঁ, ইয়ে ওই যে আছে কিন্তু, আসিফ মাহমুদ সে নিয়োগ করছে তার হ্যাঁ, কিন্তু পরিচিত। ওখানে তো ব্যারিস্টার তাপসের নামও আছে। এখন আমার যে কথাটা হলো যে এনসিপি অথবা এই আপনার সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন এই তাকে শপথ পড়াচ্ছে না? কারণ এই নগর ভবনে আমাদের সজীব ভুঁইয়া সেখানে গিয়ে তিনি সপ্তাহে একদিন দুদিন বসতেন, তার কর্মীদের সাথে তদবির বাণিজ্য করতেন, এবং প্রশাসক নিয়োগ করেছেন। এই প্রশাসককে যা বলেন তাই তিনি তার মতো কথা শুনেন। আপনার এই যখন আন্দোলন করলো, আপনার যমুনা ঘেরাও করলো সমন্বয়করা, তখন এই প্রশাসকদের মাধ্যমে মানে ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে, খাবার খাবার বিতরণ করা হয়েছে। কিন্তু ইশরাক সাহেব যখন মেয়র হবেন, তখন তো আর এই এনসিপির কথা মতো আপনার এই মেয়র চলবে না। এই কারণে, এই হীন মন্যার কারণে, এই রাজনৈতিক অসৎ রাজনৈতিক
কারণ রাজনীতির কারণে এই আপনার এই ইশরাক সাহেবকে এখনো শপথ করা নাই। এবং আরেকটা জিনিস বলি, দেখেন এই যে সমন্বয়করা আপনি যেভাবে চাঁদাবাজি করছে, ওরা বলে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে, ওরা অথচ ওরা ফেসিবাদ ওরা তো ওরা তো বলে বিএনপি চাঁদাবাজি করতেছে। কোথায়? বিএনপি, বিএনপি তো বড় দল। বিএনপি একটা বড় দল হিসেবে বিএনপি, দেখেন বিএনপি বিরুদ্ধে আওয়ামী লীগ বলেছিল যে আমরা যদি ক্ষমতা হারাই, মানে মানে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায়, তাহলে 7 লক্ষ আওয়ামী লীগকে হত্যা করা হবে, লুটপাট করা হবে, তোমাদের সম্পত্তি ধন সম্পত্তি লুট করবে। কি হয়েছে? 1% তো হয় নাই। মানে যেভাবে মানে আওয়ামী লীগ বিএনপির প্রতি অন্যায় অত্যাচার করেছে, যেভাবে বিএনপির ধন সম্পদ ব্যবসা বাণিজ্য নষ্ট করেছে, তার তো কিছুই করে নাই বিএনপি। আপনার আমার জমি দখল করলে, আমার ব্যবসা দখল করলে, আমার যদি মানে বাড়ি ঘর ছাড়া করা হয়, আমি দেশে গিয়ে এলাকায় গিয়ে তো আমার সেই মানে সম্পদ উদ্ধার করবোই। এখন এগুলি যদি এখন চাঁদাবাজি হয়, তাহলে তো মানে বলার কিছু নেই। এই কারণে আমি বলছি যে যতটুকু হওয়ার কথা ছিল সেটা হয়নি। আবার যেটা হয়েছে, আমাদের দল থেকে সেটাকে আপনার পানিশমেন্ট দেওয়া হচ্ছে। আমাদের তারেক রহমান সাহেব অনেককে বহিষ্কার করেছে। অতএব কিন্তু এনসিপির যারা আছেন, দেখেন এনসিপির যারা চাঁদাবাজি করছে, তারা প্রকাশ্যেই করছে। যারা নাকি নেতা, তারাই করছেন। বসুন্ধরা থেকে শুরু করে ফ্যাসিবাদের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে তারা চাঁদা নিচ্ছে, কিন্তু তারা বলছে না। তারাই ব্যবসায়ীদেরকে টাকা নিচ্ছে। তারা বলে আমরা দল গোছানোর জন্য টাকা লাগবে। এখন এই যে চাঁদাবাজি তারা করছে, তারা কি সংস্কার করবে? ফ্যাসিবাদের মানে দোসরদের কাছ থেকে তারা টাকা নিচ্ছে। আপনার মানে কি উপদেষ্টাদের এপিএস পিএস দ্বারা আজকে শত শত কোটি টাকা মালিক। তাতে বোঝা যাচ্ছে তারা কেন নির্বাচন চায় না, কেন তারা ইশরাক সাহেবকে ক্ষমতা দিতে চান না। তারা তারা তো এখন ক্ষমতায় আছেন, এনসিপি এখন ক্ষমতায়, চাঁদাবাজি করছে, তদবির বাণিজ্য করছে, তারা সব ক্ষমতা উপভোগ করছে, তারা দল গুছাচ্ছে। অতএব লন্ডনের কথা যেটা বললেন, লন্ডনে আমাদের মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যাওয়ার আগে বাংলাদেশের মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং আপনারা একটা একটা মানে একটা একটা সংশয় প্রকাশ করছিলেন দেশে কি হতে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে। একদিকে ভারতের চক্রান্ত, এদিকে আওয়ামী লীগের চক্রান্ত, এদিকে তারা বলছে যে ক্ষমতা কি তাহলে সেনাবাহিনী নিয়ে যাবে কিনা। সেনাবাহিনীর সাথে এনসিপির একটা মানে একটা পরস্পরমুখী যুদ্ধ বিগ্রহের মধ্যে একটা দেশে অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল। এই লন্ডনে যখন গেলেন, এবং অন্যদিকে বিএনপি কিন্তু আবার আন্দোলনের ডাক দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তো সবকিছু মিলে কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ছিল। লন্ডনে গিয়ে যখন দুই নেতার সাথে আলোচনা হলো এবং একটা সুন্দর একটা সলিউশন, যেটা নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যেই কিন্তু এই নির্বাচনের ঘোষণাটা আসলো। এমন না যে ডিসেম্বরের আগে অথবা জুনের পরে তখন তারা কোশ্চেন করতে পারতো। আপনার ডিসেম্বর থেকে জুনের মধ্যেই, রমজানের আগে, রমজানের আগে একটা সুইটেবল সময়, ফেব্রুয়ারিতে, যেটা নাকি ফেব্রুয়ারি রমজান শুরু হচ্ছে ফেব্রুয়ারির দিকে। ফেব্রুয়ারিতে যে ভোটের যে দাবিটা, যেটা নাকি আর দুই নেতা আলোচনার মাধ্যমে করেছেন, এটা সুন্দর সুন্দর আলোচনা করেছেন। জামাতও কিন্তু বলেছিল, আমির, জামাতের আমির, যে রমজানের আগে হলে ভালো হয়। অতএব এই লন্ডনের আলোচনার পরে যখন ইউনূস সাহেব বাংলাদেশে ফিরলেন, তখন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি কিন্তু একটা শান্ত এবং দেশের একটা একটা অস্বস্তি থেকে একটা স্বস্তি ফিরে আসলো। কিন্তু এই যে অস্বস্তি থেকে স্বস্তি ফিরে আসলো, এটা কিন্তু অনেক এই অনেক নেতারা চাননি। আজকে এনসিপি সেটা চাননি, জামাতের অনেকে চাননি। কারণ তারা চেয়েছিল একটি গোলাপ পানিতে মাছ শিকার করে ক্ষমতাকে আর দীর্ঘায়িত করবার জন্য, বা কেউ বলেন 5 বছর 10 বছর। আজকে দেখেন এই সংস্কারের কথা বলি, এই সংস্কার কিন্তু এই সরকার করতে পারছে না এবং করতে পারবেও না। কারণটা কি? কারণ হলো, একদিকে এনসিপি জামাত চাচ্ছে না সংস্কার হতে, কারণ সংস্কার হলে নির্বাচন দ্রুত দিতে হবে। যত সংস্কার সংস্কার খেলা করে, সংস্কার সংস্কার খেলা করে যত কালো দীর্ঘায়িত ক্ষেপণ করা করে, যায়, কালো ক্ষেপণ রাইট, করে। এটা হলো এনসিপি জামাতের একটা চক্রান্ত। অন্যদিকে দেখেন এই প্রশাসনের ভিতরে আপনার আওয়ামী লীগের দোষর বসে আছে। আপনার চারদিকে তো সব আওয়ামী লীগের লোকজন, আপনার সচিব থেকে শুরু করে আপনার যত পুলিশের মধ্যে বলেন না কেন, সবই তো আওয়ামী লীগের দোষরা আছে। তাহলে একদিকে হলো আওয়ামী লীগের দোষরা আছে এই প্রশাসনের ভিতরে, অন্যদিকে আপনার এনজিওরা আছে, ইউনূস সাহেবের এনজিওরা আছে। আমাদের আমেরিকা থেকে দু একজন গেছেন এই সরকারে, তাদের 15 বছরে শেখ হাসিনার পতনে তো তাদের কোনো ভূমিকা ছিল না, তাদের কোনো ভূমিকা নাই। তাহলে শেখ হাসিনার পতনে যাদের ভূমিকা নাই, তারাই কিন্তু এই সরকারে আছে। এবং তারা চায় না যে এই তাড়াতাড়ি মানে সংস্কার হোক এবং নির্বাচন হোক, কারণ তাহলে তাহলে তারা তাদের চাকরি থাকবে না। আর আওয়ামী লীগের যারা দোষর আছে, তারাও চাচ্ছে না সংস্কার তাড়াতাড়ি হোক, কারণ আচ্ছা, সংস্কার হলে নির্বাচন হবে, নির্বাচনে তাদের চাকরি থাকবে না। তো আচ্ছা, এই যে গ্যাস ত্রিমুখী,
গ্যাসের। ত্রিমুখী চক্রান্ত কিন্তু এই 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 ইনিশ সরকারের মধ্যে আছে। এখন বিএনপি কেন দ্রুত সংস্কার এবং দ্রুত নির্বাচন চাচ্ছে? দ্রুত সংস্কার এবং দ্রুত নির্বাচন, বিএনপি কিন্তু বলছে না যে সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই। এটা কিন্তু এনসিপিরা প্রচার করছে যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি একমাত্র দল আরো 2-3 বছর আগেই তারা সংস্কারের প্রস্তাব দিয়েছে। 31 দফা আপনার আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন 31 দফার মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছেন, এবং সেই সংস্কার নিয়ে তো আলোচনা হচ্ছে। অতএব আপনার যারা সংস্কার চায় না, যারা গণতন্ত্র চায় না, যারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় না, তারাই হলো এনসিপি। এই জামাতের লোকগুলি আজকে আপনার সরকারের ভিতরে এবং বাইরে তারা আছে। আচ্ছা গিয়াস আহমেদ, আপনাকে আরেকটা প্রশ্ন করি। যেহেতু আপনি ইলেকশন নিয়ে খুব জোরে, আপনার আপনার যেটা দেখলাম ভেরি কম্প্যাক্ট, ভেরি দৃঢ় মনোবল ইলেকশন সম্পর্কে, আপনার কি বিশ্বাস হয় যে নির্বাচন আদৌ হবে আগামী মানে ফেব্রুয়ারির ভিতরে? নির্বাচন দিতেই হবে, কারণ নির্বাচন আপনি ঠেকানোর যদি যত আপনি চক্রান্ত যদি হোক। আপনি যদি বলছেন কেন? না এটা না, তারেক নির্বাচন রহমানের যদি না সাথে আলোচনার পরে তো নির্বাচন না হওয়ারই না, কথা। যদি না, নির্বাচন দিতেই হবে এবং নির্বাচন হবে। প্রথমত ডক্টর ইউনূস সাহেব আপনার ক্ষমতা তিনি দীর্ঘায়িত করবেন না। আমরা আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেব তিনি যে ঘোষণা দিয়েছেন সেটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এবং সেটা করবেন। কিন্তু তার আশেপাশে যারা আছে তারা চক্রান্তকারী গ্রুপ আছে। কিন্তু বর্তমান তো আর ফ্যাসিবাদী নেই। আওয়ামী লীগের যে একটা দুঃশাসন ছিল, যে শত শত মানুষ, হাজার হাজার মানুষ গুলি করে মেরে ফেললো, মানে তাদের কিছু আসে যায় না, ক্ষমতা চাই। ভারত একদিকে আছে, রব ভিতরে ঢুকে গিয়েছিল। অতএব এখন তো সেই সেই পরিবেশ নেই। এখন হলো আন্দোলনটা এখন মনে করেন একটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। এবং এবং যদি নির্বাচন না দেয়, যে চক্রান্ত হয়, সংস্কার করলো না, নির্বাচন দিচ্ছে না, দীর্ঘায়িত করছে 111-এর মতো, তাহলে তো আপনি এই সরকার টিকতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার বিএনপি একটি সর্ববৃহৎ দল, এবং বিএনপি সহ অন্যান্য আপনার আরো সমস্ত দলগুলি, মাত্র 2টি দল বাদে সমস্ত দল একমত যে নির্বাচন আচ্ছা দিতে হবে। আপনাকে আরেকটা প্রশ্ন করি। আওয়ামী লীগ দেশের বৃহত্তম দল, যেমন যেমন বিএনপি একটা বৃহত্তম দল, এবং এই দুটো দলেই পর্যায়ক্রমে দীর্ঘদিন যাবৎ দেশ শাসন করতেছে, 90 এরশাদ পতনের পর থেকে। তো এই যে ডক্টর ইউনূস সরকারের, ধরা যাক আপনার কথা মতো ইলেকশন হবে, এই কিন্তু আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে নির্বাচন, সেটা কি দেশে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য কতটুকু হবে বলে মনে করেন? না, প্রথমত আমি বলি যে আওয়ামী লীগ, আমি মনে করি আওয়ামী লীগ বৃহত্তর দল একসময় ছিল, মানে একসময় ছিল, কিন্তু শেখ হাসিনার যে কার্যকলাপ 15 বছরে ধীরে ধীরে এটা মানে 5%-এ চলে আসছে। মানে শেখ হাসিনার কারণেই আওয়ামী লীগ আর সেই আগের আওয়ামী লীগ নেই। এবং আওয়ামী লীগের আজকে এই পতনের পিছনে শেখ হাসিনাই দায়ী। এবং তিনি যখন তার দলবল সহ দেশ থেকে পালিয়ে যান, তখন আর সেই দলকে আর বড় দল বলা যায় না। কারণ শেখ হাসিনা নিজেই নিজের দলকে কবর রচনা করেছেন। তো সেদিক থেকে যেহেতু শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগকে কবর দিয়েছেন, তো এখানে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করার তেমন আমি মনে করি না যে তেমন একটা গুরুত্ব আছে। কারণ আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ হয়ে আছে। আপনার আওয়ামী লীগের এবার যদি ধরেন নিষিদ্ধ নাও করতো অফিসিয়ালি, তাহলে কি কোনো এমপি হিসেবে আওয়ামী লীগের কেউ এলাকায় দাঁড়াতে পারতো? পারতো না। কারণ তারা ভয়েই কেউ দাঁড়াবে না, এমপি ইলেকশন করবে না। কারণ অতএব আমি মনে করি যে তাদের তো আওয়ামী মানে লীগ কিন্তু নিষিদ্ধ না, নিষিদ্ধ তাদের কর্মকাণ্ড। কার্যকলাপ কার্যকলাপ হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, কর্ম, তাদের দেখেন কর্মকাণ্ড। এখানে বিএনপি কিন্তু মানে জানুয়ারি মাসে আপনার আওয়ামী লীগের ফ্যাসিবাদের যাতে ফিরে না আসতে পারে তাদের বিচার এবং তাদের কার্যকলাপ বন্ধ করবার জন্য লিখিতভাবে দিয়েছে। কিন্তু হুম। তখন তারপরে কিন্তু ডক্টর ইনু সাহেব বললেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ করবার জন্য তার কোনো ভূমিকা নেই বা তার কোনো ইচ্ছা নেই। কিন্তু হঠাৎ করে দেখেন এই সরকার আপনার এই সমন্বয়কদেরকে ক্রেডিট দিবার জন্য হঠাৎ করে তারা বললেন যে তোমরা আন্দোলন করো, এবং তোমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করব, কার্যক্রম নিষিদ্ধ করব, তাদের ক্রেডিট ক্রেডিট যেন তোমরা পাও। এবং তারা দেখেন তারা বললো যে আন্দোলন করো, এবং কিছু হুজুর নিয়ে আপনার দেখবেন দেখবেন সব টুপিওয়ালা কিছু হুজুর এবং এনসিপির তো লোক নাই, তারা কি করলো, যমুনা ঘেরাও করলো। যমুনা ঘেরাও করে আপনার হুজুর বলতে জামাতি, এখানে জামাত সমর্থন ছিল, এই জামাত এবং এই এনসিপি, তারা এই যমুনা ঘেরাও করে আমরা ঠান্ডা পানি দিল, খাবার দিল, এবং একই রাত্রে তারা মানে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো। ক্রেডিটটা নিল কিন্তু এনসিপি। অথচ বিএনপি তা লিখিত ভাবে দিয়েছে, তখন আবার ইনুজ সাহেব বলেছিলেন যে তার তো কোনো ইচ্ছা নেই। তো এইখানে একটা চক্রান্ত কিন্তু এনসিপি প্রমোট করবার জন্য এই এই সরকারের মধ্যে লোক আছে। এবং আমি মনে করি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এনসিপি তে যোগদান করবেন, তার এখনই পদত্যাগ করা উচিত। এবং কেন যে তিনি পদত্যাগ করছেন না, মানে এটা একটা নির্লজ্জ ব্যাপার। কারণ যখন শপথ নিয়েছেন
যারা শপথ নিয়েছেন মানে এই উপদেষ্টা হিসেবে, তারা নিরপেক্ষ থাকবেন, তারা দল করবেন না, নির্বাচনের পরে দল করবেন না, তারা তারা যদি মানে রিজাইন দেন নির্বাচনের পরে বা আগে, তারা নির্বাচন করবেন না। এটাই ছিল মানে এটা মানে চেতনা। কিন্তু এই আসিফ ভুঁইয়া এবং এই মাহফুজ আলম, তারা কিন্তু এনসিপির আপনার মানে মানে নেতা। তারা তাদের পদত্যাগ করা উচিত। আমি মনে করি তারা যদি পদত্যাগ না করে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। আপনাকে আরেকটা প্রশ্ন করি, দেশে যে আপনি অত্যন্ত সচেতন, দেশের সব সব খবরই আপনি রাখেন। আজকে কালকে একটা ঘটনা ঘটলো যে আগের যে নির্বাচন কমিশনার ছিল, বিএনপি অবশ্য এখানে একটা প্রিপারেশন ছিল যে আগে তিনজন নির্বাচন কমিশনার বিরুদ্ধে একটা কেস করবে। এখনো কেস করে নাই বিএনপি, কিন্তু বিএনপি বলছিল এটা কেস করবে। কেস মনে কিন্তু হয় করেছে মনে হয়। কেসটা বোধহয় এখনো হয় নাই। না না হলে হয়তো আজকালের মধ্যে হওয়ার কথা। হয়েছে, হ্যাঁ। আমি যতটুকু জানি যে আজকালের মধ্যে হওয়ার কথা, বা আপনি রাইট হইতে পারেন, হয়তো আজকে হইতে পারে। এরকম লেটেস্ট খবরটা পাইনি। তো এই যে নুরুল হক আগের ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার, উনাকে ঘর থেকে ডেকে এনে বাইরে উনার গলায় জুতার মালা দিয়ে উনাকে যে প্রহার করা হলো, এই যে মব জাস্টিস যেটা চলছে, এটা 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 কোন সিভিলাইজ দেশে, কোন সভ্য দেশে কি এটা হইতে পারে? আইনকে হাতের তুলে, সে একজন মুক্তিযোদ্ধা ছিল, দুষ্গুণেই তো মানুষ, তার দোষ থাকতেই পারে। এই কিন্তু না, এখানে এখানে আমি না, এটা কি আমাদের একটা সামাজিক অবক্ষয় মনে হয় না? না মানে এটা হলো যে আইন নিজের হাতে নেওয়া যাবে না, ঠিক আছে। আইন নিজের হাতে নিলে আপনি তো মানে রাইট ইজ মাইট, তখন সবাই সবাইকে, যার শক্তি আছে সেই এটা প্রয়োগ করবে। তবে আইন নিজের হাতে নেওয়া যাবে না। যেহেতু বিএনপি মানে তাদের বিরুদ্ধে মামলা করেছে বা করবে যেটা বললেন, তো মামলার কারণেই তারা কিন্তু যে তারা যে কারচুপি করেছে, তারা যে অন্যায় কাজ করেছে, তার বাংলাদেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে, এবং বিচার হতেই হবে। হ্যাঁ, বিচার হতেই পারে, তারা যদি হতে হবে, ভুল হ্যাঁ, করে হতে হবে। বিচার সে হবে না কেন? সে হ্যাঁ। সে সে মুক্তিযোদ্ধা বলে ছাড় পাবে না, অথবা না। সে মানে একজন মানে মানে বরেণ্য ব্যক্তি হলেও মানে ছাড় পাবে না। তারা যে অন্যায় করেছে, ফ্যাসিবাদের সহযোগী হিসেবে তাদের বিচার হবেই। কিন্তু মব জাস্টিস, এটাকে অ্যালাউ করা যাবে না। কারণ মব জাস্টিসের মাধ্যমে আপনি একটা ভালো লোকও মানে চক্রান্তমূলক ভাবে এবং তাকে যারা টাকা। প্রহার করছে তারা কিন্তু বিএনপির লোকজন বলেই কথাবার্তা হচ্ছে, বা লোকজনে বলছে যে বিএনপি, যার যে কারণে সালাউদ্দিন সাহেব সে নিজেও বলছে যে যদি বিএনপি ওইটা ইনভেস্টিগেট করে যদি দেখা যায় যে বিএনপির লোকজন যুদ্ধে জড়িত থাকে, তাহলে আমাদের দলীয়ভাবে কোনো সমস্যা নেই, তাদেরকে আইনের মাধ্যমে যা হয় তা বিচার তাদের হবে। সেটা কিন্তু সালাউদ্দিন সাহেবই আজকে প্রেস কনফারেন্স করে বলছে এই না, বিষয়ে। সেটাই সেটাই বলছি যে মব জাস্টিসটা এটা অ্যালাউ করা যাবে না। কারণ আপনার একটা আইনি শাসন থাকতে হবে। কারণ আমরা আমরা যে অবিচার, যে নির্যাতন, যে ন্যায় বিচারের মানে অবিচারের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি, এই প্রবাস থেকে আমরা যে আন্দোলন করেছি, বা বাংলাদেশের মানুষ যারা আন্দোলন করেছে, সে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য, এবং এবং আরেকটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিচার করবার জন্য। তো এবং ফ্যাসিবাদের বিচার হবে। এবং আরেকটা বিষয় এখানে আপনাকে বলি, যে সেটা হলো যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে আমাদের দেশে কিন্তু অনেক কিছু হয়, কিন্তু একটা আইনও আছে কিন্তু, যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার একটা বিচারের ব্যবস্থা আছে। এবং আমি মনে করি যে ধর্ম মানে একটা সেন্সিটিভ, সে যে ধর্মই হোক, ধর্ম নিয়ে কথা আপত্তিকর কথাবার্তা না বলাটাই ভালো, কারণ এইটার যেহেতু মানুষের সেন্টিমেন্টকে আঘাত করে, বলা উচিত না। তো এরপরেও একজনকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলে যে মব জাস্টিস, যেমন এই যে লালমনিরহাটে দুজন ওই হিন্দু বাবা এবং ছেলে, এবং তাদের বিজনেসও কি, তাদের বিজনেস হলো এই যে বারবার শপ, এই যে নাপিতের দোকান। তো তারা হয়তো চুল কাটতে কাটতে অনেক কথাবার্তাই হয়েছে, সেখানে নাকি তার বিরুদ্ধে মানে বলছে যে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, যে কারণে বাবা ছেলে দুজনকেই মানে সে গণ পিটুনি যেটা বলে এটা। এবং বাবা যে ভদ্রলোক, সেই বয়স হয়তো ধরেন 70-75 বছর বয়স, ছেলের বয়স হয়তো 30-35। এই যে বিষয়গুলি, বা এই যে আমাদের দেশে যে মাজার ভাঙ্গা, যে বিভিন্ন জায়গাতে যে জানেন যে ওই আন্দোলনের পরে বিভিন্ন জায়গাতে মাজার এই সমস্তগুলি ভাঙ্গা হয়েছে, যে এই যে সহনশীলতার অভাব, এটা এটা কি আমাদের সামাজিক ভাবে আমাদেরকে একটা জাতি হিসাবে একটু ছোট করে না? অবশ্যই আমি মনে করি যে কোনো হিন্দু যদি মানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম সম্বন্ধে কটূক্তি করে, বা সেটার ব্যাপারে বাংলাদেশে আইন আছে, এবং আমি বলছি আইন নিজ হাতে নেওয়া যাবে না। কারণ অনেক সময় দেখা যায়, দেখেন,
আইন নিজের হাতে নেওয়ার কারণে গাজীপুরে একজন ইমাম, রইসুদ্দিন নামে একজন ইমাম, তাকে মানে প্রকাশ্যে দিবালোকে তাকে পিটিয়ে হত্যা করলো। এবং পুলিশের সামনেও তাদেরকে মানে মানে মারা হয়েছে পুলিশের সামনে। তো এগুলি তো আপনার প্রশ্রয় জানা, সে হিন্দু হোক মুসলিম হোক, ডাজন্ট ম্যাটার। আপনার আইন নিজে হাতে নেওয়া যাবে না। আপনি যে বললেন মাজারগুলি দেখেন, এই 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 একটি এই সরকারটা আসার পরে এই মানে এই কি বলে এই এই, অন্তর্বর্তীকালীন সরকার একজন একজন উপদেষ্টা হলো আপনার আহ একজন আলেম। সে একজন আলেম থাকবার ফলেও যখন মাজারগুলি ভাঙা হচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু উনি কোনো উনি বিচার কিন্তু হয়নি। হেফাজত ইসলামের। রাইট। এবং সে 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 যেহেতু মাজার বিশ্বাস করেন না, মানে হেফাজত ইসলাম যদি মাজার বিশ্বাস না করে থাকে, তাহলে এটা তার তার বিশ্বাস। কিন্তু আর যারা বিশ্বাস করে যে হ্যাঁ এটা মাজার আছে, মাজারের মাধ্যমে এই পৃথিবীতে, এই ভারতবর্ষে বা অন্যান্য অঞ্চলে এই মাজার আল্লাহরাই ইসলাম প্রচার করেছে, অর্থাৎ তাদের একটা বিশ্বাস আছে। তো আপনি আপনি যেটা বিশ্বাস করেন সেটাকে আপনি বাস্তবায়ন করবার জন্য আর একজনের বিশ্বাসে আপনি মানে দিন দুপুরে মব সৃষ্টি করে আঘাত করবেন, লুটপাট করবেন, বিচার হবে না, এটা তো হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে ইসলাম এগুলো অ্যালাউ করে না। ইসলামে আপনার জবরদস্তিমূলক আপনার রাষ্ট্রীয় ভাবে যদি আপনি আইন করে কিছু করা হয়, রাষ্ট্রীয় ভাবে, সেটা আলাদা জিনিস। আপনি নিজ হাতে জনগণ সেটাকে আপনার আইন হাতে নিয়ে আপনি সে হত্যাযজ্ঞ চালাতে পারেন না, ভাঙচুর করতে পারেন না। এবং ইসলামে এটা নিষিদ্ধ। এখন ইসলামের নামে আপনি অন ইসলামিক কাজ করে যাচ্ছেন, এটা তো হয় না। একদিকে দেখেন, একদিকে মন্দির পাহারা দিয়েছে, আপনি জামাত ইসলামের লোকজন মন্দির পাহারা দিয়েছে, মন্দিরে পূজা করতে মানে সমর্থন দিয়েছে, এই মন্দিরের মানে পূজা করার জন্য তারা পাহারা দিল। অন্যদিকে তারাই আবার মাজার ভাঙছে। বাংলো। হুম। বাংলা তাহলে আপনার কি এটা কি ইসলামে কি বলবেন? তাহলে তুমি একদিকে মূর্তি পূজকের সমর্থক, আবার মাজারদের মানে বিরুদ্ধ। এখন এটা হলো পথভ্রষ্টতা। কারণ মাজার আলারা কারা? এই অলিয়া উলিয়ারা আপনার সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে, তাদের কারণে আজকে মুসলমান হয়েছি। এখন ওনারা বলেন যে মাজারে তো অনেকে গাঁজা খায়। আরে মাজারে যে গাঁজা খায়, যে গাঁজা খায়, যে পাগল, যে ন্যাংটা পাগল, তার জন্য কোনো শরীয়ত নেই। তার জন্য কোনো শরীয়ত নেই, তার ঘর বাড়ি নেই, তার বউ পোলাপান নাই, তার নারী লোভ নাই। তোমার তো নারী লোভ আছে, তোমার তো ওই মাদ্রাসায় ওই পুরুষের বাচ্চাদের পিছিয়ে লাগো, তোমার তোমার লোভ আছে, তুমি চারটা বিয়ের লোভ আছে, তোমার ঘরে বাড়ি করবার লোভ আছে, তুমি বিশ্ব একজন মানে একজন আলেম হবা, একটা বিশাল ওয়াজি হবা, তোমার জনসভায় লক্ষ লক্ষ মানুষ আসবে, তোমার একটা লোভ আছে। কিন্তু ওই মাজারে যে থাকে পাগল, মাজারে যে যারা সারাদিন শুয়ে থাকে, তার তো এই লোভ লোভ নাই। অতএব তাকে বাধ্য করে নামাজ পড়ানো শরীয়ত এলাও করে না। মাজারে যারা পাগল, পাগলের জন্য কোনো শরীয়ত নাই। এখন আপনি এই মাজার ভেঙে একটা প্রত্যেকটা মাজারে ধরেন 100 200 পাগল থাকে, ফকির থাকে, তাদেরকে আপনি মানে বাসস্থানের জায়গা কোথায় করবেন? তাদের খাদ্য সংস্কারের মানে সংগ্রহ কোথায় করবেন? কারণ মাজারে তো সে খাচ্ছে, মাজারে তো মানুষ গিয়ে 10 টাকা 20 টাকা 100 500 টাকা দিয়ে তাদেরকে দিচ্ছে। অতএব মাজারে যে হাজার হাজার, বিভিন্ন মাজারে যে হাজার হাজার ফকির মানে সাধু বা আপনার ন্যাংটা পাগল বলেন, যাই বলেন না কেন, তারা যেখানে আছে, তারা ওখানে ঘুমাচ্ছে, তারা ওখানেই, তারা কোনো ধর্ষণ করছে না, তাদের বাড়ি ঘর ডিস্টার্ব করছে না, তারা ওখানে থাকছে, ওখানে খাচ্ছে। অতএব এটা এই ধরনের লোক থাকবে। মক্কায় চোর আছে। মক্কায় আমি যখন হজে গেলাম, আমার হুজুর বললেন যে যে ভাই পাসপোর্ট টাকা পয়সা টাইট করে বাঁধেন, কেন? কয় এখানে চোর আছে। তা বলি কি আমি মক্কায় যাবো না? চোর তো সব জায়গায়, ভালো জায়গায় চোর থাকবে, ভালো ভালো জায়গায় খারাপ লোক থাকবে। তো এখন মাজারে ভালো মানুষ আছে, উলিয়া উলিয়ারা যেখানে থাকে সেখানে পাগলরা যাবেই। এখন সেখানে আপনি আপনি সেটা বিশ্বাস করেন না, তাই বলে আপনি ভাঙচুর করবেন, লুটপাট করবেন? এটা এটা তো ইসলাম না। এখন আমাদের দেশে উগ্রবাদ, উগ্রবাদ যে ওহাবি সালাফি একটা গ্রুপ আছে সৌদি আরব, যেটা এখন উগ্রবাদের প্রসার কেন্দ্র, সেই উগ্রবাদীটা কিন্তু আমাদের সারা বিশ্বে এই আপনার কি মানে ধাবিত হচ্ছে। যেমন ফর এক্সাম্পল বলি, এই ওহাবিজমটা প্রচার হচ্ছে বিভিন্ন দেশে, কারণ ওহাবিজের টাকা আছে। বিভিন্ন সৌদি এম্বাসির মাধ্যমে মাদ্রাসার নামে আপনার ওই কি বলে এতিমখানার নামে, মসজিদ নির্মাণের নামে টাকা দেওয়া হয়। এবং এই টাকাটা কাদেরকে দেওয়া হয়? যারা উহাবি ধর্মে মানে দীক্ষিত হয়। আপনি যে মাজারে যাবে অথবা মিলাদ কিয়াম করবে, তাদেরকে তো সৌদি টাকা দিবে না। এই কারণে দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব, যে আপনার দেলার হোসেন সাইদি এক সময় মিলাদ ক্যাম্প করতেন, মাজারে যেতেন, মাজারের পক্ষে কথা বলেছেন। তিনি মাজারের পক্ষের মাদ্রাসায় পড়েছেন। কিন্তু যখন তিনি জামাত ইসলামে যোগদান করলেন, তখন এই সৌদি কানেকশনে,
সৌদি অ্যাম্বাসির রাবেতা ইসলামের মাধ্যমে টাকা উত্তোলন করবার জন্য, মুর্শিদ মানে মাদ্রাসা নির্মাণ করবার জন্য, যে তিনি কিন্তু এই সত্যিকারের ইসলাম ধর্ম ত্যাগ করে তিনি কিন্তু এই উহাবি ধর্মে দিকে ধাবিত হলেন। পরবর্তীকালে যিনি একসময় নামাজ মিলাদ ক্যাম্প করতেন, মাজারের পক্ষে ছিলেন, পরবর্তীকালে তিনি মাজারের বিরুদ্ধে বক্তব্য দিলেন, তিনি মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে বক্তব্য দিলেন, এবং তিনি উহাবি হয়ে গেলেন। এবং সৌদি আরবের এই রাবিতা ইসলামের মাধ্যমে তিনি প্রচুর টাকা নিয়ে মুর্শিদ করেছেন, মাদ্রাসা করেছেন, এতিমখানা করেছেন। কিন্তু এই কারণেই আপনার আমি বলবো যে আমাদের মানে মুসলমানরা বা মুসলিম আলেম, বেশিরভাগ আলেমরা ডে বাই ডে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের এত হুজুর থাকার ফলেও, আচ্ছা দেখেন, এই মাজার যখন সৃষ্টি হয়, ভারতবর্ষে যখন খাজা মনির সৃষ্টি আসলেন, অথবা সিলেটে যখন কিছু আউলিয়ারা আসলেন, বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কিছু কিছু আউলিয়া আসছে, তখন ভারতবর্ষে ধরেন টোটাল 2-3% মুসলমান ছিল না। তখন গরু জবাইয়ের একটা প্রচলন তারা করেছিলেন এই অলি আউলিয়ারা। এত দাপট ছিল তাদের, এত রহমত ছিল আল্লাহ। ভারতবর্ষে গরু জবাই করেছেন, শাহজালাল গরু জবাই করেছেন, আপনার খাজা মুনিদ চিশতি গরু জবাই করেছেন, নিজামুদ্দিন আউলিয়া গরু জবাই করেছেন। আর এখন এই যে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ আপনার মাওলানা, হ্যাঁ, থাকবার ফলেও আপনার ভারতবর্ষে আপনার গরু জবাই তো দূরের কথা, গরু খাওয়ার সন্দেহে পিটিয়ে মুসলমানদের হত্যা করছে। তাহলে এই যে আলেম সমাজের, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, ইসলামিক স্কলার, এর কি দাম আছে কোনো? এই আল্লাহর রহমত আছে এদের প্রতি? তার কারণ এরা হলো অলিয়া উলিয়া বিদ্বেষী। তো অলিয়া উলিয়াদের বিদ্বেষী হয়ে তারা তো আল্লাহর রহমত পাচ্ছে না। এত আলেম থাকবার পরেও মুসলমানরা এখনো মার খাচ্ছে কেন? আপনার সারা পৃথিবীতে তো মুসলমানরা মার খাচ্ছে, বাংলাদেশে মার খাচ্ছে, ভারতবর্ষে মার খাচ্ছে, ওদিকে মায়ানমারে মার খাচ্ছে, ওদিকে চীনেও মার খাচ্ছে, ওদিকে মিডল ইস্টে, ইসরায়েলে, সব জায়গায় মার খাচ্ছে। আলেম সংখ্যা কিন্তু বাড়তেছে, ব্যাংকে ছাতার মতো মাদ্রাসা আলেম সংখ্যা বাড়তেছে। কিন্তু আল্লাহর রহমত নাই, এদের মধ্যে হিকমত নাই, ইমানি শক্তি নাই। সেই কারণেই অলিয়া উলিয়ারা, অলিয়া উলিয়ারা তাদের লোভ ছিল না। তাদের কোনো বিয়ে করবে, সংসার করবে, 10 তলা বিল্ডিং করবে, হ্যাঁ, এগুলি তাদের লোভ ছিল না। তারা এই যে নবীর বংশধরা, নবীর বংশধররা মওলা আলীর মাধ্যমে এই বেলায়েত সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবং এই ইয়াজিদের দল, মুয়াবিয়া ইয়াজিদের দল আপনার এই এই অলি আওলাদের বিরুদ্ধে, আচ্ছা, আহলে বায়াতের পক্ষে। আহলে বায়াত নবী পরিবার, তাদের মাধ্যমে হলো অলি আউলিয়াদের বিচরণ। এই আহলে বায়াতের মাধ্যমে সারা পৃথিবীতে অলি আউলিয়াদের একটা একটা সুফিজমের মাধ্যমে এটা সারা পৃথিবীতে আপনার ইসলাম প্রচার হয়েছে। অন্যদিকে মুয়াবিয়া ইয়াজিদ, যারা আহলে বাইতের শত্রু ছিল, নবীর বংশের শত্রু, তারা কিন্তু এই মৌলানা হয়ে, এই হুজুর হয়ে, তারা অলিদের বিরুদ্ধে আপনার অবস্থান নিয়ে তারা আজকে আপনার এই মুসলিম যে যে একটা ভ্রাতৃত্ববোধ, মুসলিম যে একটা স্পিরিচুয়াল পাওয়ার, সেটাকে নষ্ট করে দিয়েছে। আহ, আহ, কি বলে গ্যাস ভাই, হাতে সময় একেবারেই কম। আপনাকে 1 মিনিট একটা লাস্ট প্রশ্ন আপনাকে করব, সেটাই। প্রিয় দর্শক, সময় আমাদের অনেক কম। অনেকক্ষণ ধরেই আমরা কথা বলছি গ্যাস আহমেদের সঙ্গে, তিনি অত্যন্ত সুবক্তা। ওনার কাছে আমার একটা সর্বশেষ প্রশ্ন, 1 মিনিটে প্রশ্নের উত্তরটা চাই। সেটা হলো, তারেক রহমান দেশে যাবে, উনি কোথায় দেশে উঠবেন? ওনার জন্য বাড়ি যেটা নেওয়া হয়েছে, যেটা খালেদা জিয়ারই বাড়ি ছিল, সেটা নাকি রেনোভেশনও করা হয়েছে। তে আ- উনি কি আসলে দেশে খুব রিসেন্টলি যাবেন? এবং গেলে সে কোনো ধরনের সমস্যা হইতে পারে, বা উনার উনার এতদিন না যাওয়ার কারণটা কি নিরাপত্তাজনিত কোনো ইস্যু? কম না, সময়। আপনারা তো জানেন তার বিরুদ্ধে মানে মিথ্যা মামলা ছিল। এবং এই মিথ্যা মামলাগুলি তিনি কোনো নির্বাহী আদেশে তিনি উইথড্র করতে চাননি। তিনি এটা মানে আদালতের মাধ্যমে, এটা হিয়ারিং এর মাধ্যমে তিনি মানে আপনার সময় নিয়ে হলেও সেটা তিনি মোকাবেলা করেছেন, এবং তার মামলাগুলি আদালতের মাধ্যমে আপনার খালাস পেয়েছে। তিনি কিন্তু কোনো নির্বাহী আদেশে, ডক্টর ইউনূস সাহেবের নির্দেশে তার মামলাগুলি কিন্তু খারিজ হয়নি। অতএব আদালতের মাধ্যমে নিয়মতান্ত্রিক ভাবে এই মামলাগুলি আপনার খালাস হয়েছে এবং তিনি মুক্তি পেয়েছেন। আমার মনে হয় আপাতত তার মানে মোটামুটি তিনি এখন যেতে, দেশে যেতে তার কোনো বাধা নেই। এবং তিনি এই 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 জন্যই অপেক্ষা করছিলেন, জাতি
তার দিকে তাকিয়ে আছে। আপনি দেখেছেন যে ডক্টর ইউনূসের সাথে যে আলোচনা হলো, সেই এক আলোচনায় সারা দেশ শান্ত, সারা দেশ নির্বাচনমুখী। তো এখন নির্বাচনমুখী, উনি অচিরেই চলে যাচ্ছেন এবং প্রস্তুতি নিচ্ছেন। তবে আপনি যেটা বললেন যে তার তো একটা আশঙ্কা আছে, কারণ কারণ তার বিরুদ্ধে এখনো চক্রান্ত চলছে। আপনার তারেক রহমান একটি বাংলাদেশের একটি নাম, জনগণের কাতারে আপনার স্বাধীনতার নাম। তিনি আপোস করেননি, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোস করেননি। অতএব এই জিয়া পরিবার বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখবার পিছনে, আপনার স্বাধীনতার যে চেতনা, সেটাকে সমুন্নত রাখবার পিছনে অবদান আছে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অচিরেই দেশে যাবেন এবং বাংলাদেশের নেতৃত্ব দিবেন। অনেক অনেক ধন্যবাদ গিয়াস আহমেদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো গেস্টকে নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সকলে ভালো আপনাকে থাকুন, ধন্যবাদ সুস্থ থাকুন, রতন দা। শুভরাত্রি। অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ গিয়াস ভাই আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ।